আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাদির হত্যাকারীদের গ্রেফতারের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেন না পদত্যাগ, দেশে ফিরলে তারেক রহমানকে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে। ওসমান হাদি হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালে হবে জানালেন আইন উপদেষ্টা। হাদির রক্তের সঙ্গে কোনো আপোষ নয়, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সতর্ক বিএনপি, দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। ভোটের গাড়ি উদ্বোধনে প্রধান উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই সিইসি। সংবাদ মাধ্যমের উপর হামলা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র বলছে নাগরিক সমাজ। প্রতিবাদ মানববন্ধন নয়, মব সন্ত্রাস রুখে দেওয়ার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জল্পনা কল্পনা থাকলেও পদত্যাগ করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিমকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। তবে ফয়সাল দেশে নাকি বিদেশে তা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওসমান হাদি হত্যাকাণ্ডে শুটার ফয়সাল সহ জড়িতদের গ্রেফতার করতে না পারায় বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। এ অবস্থায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বসেন তিনি। পরে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুরু থেকে এসেছিল, তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল, ইনকিলাব মঞ্চ বলেছে। গতকাল দিনভর গুঞ্জন ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন না করছে কিনা। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। তিনি দাবি করেন, ওসমান হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান কোথায় তা জানার চেষ্টা করছে যৌথ বাহিনী। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। কোথায় আছে হইলে তো তারা ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো বৈধ পথে যায় না। এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা 50 জনকে ঝুঁকিপূর্ণ তালিকা করে 20 জনকে পুলিশের পক্ষ থেকে গানম্যান দেয়া হয়েছে। কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। কতজনকে গানম্যান দেওয়া হয়েছে? এই পর্যন্ত 18 না 20 জনের মতো মনে হয়। আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হচ্ছে। 2 পত্রিকার সম্পাদকের নিরাপত্তায় দেয়া হয়েছে গানম্যান। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। শাহবাগে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এসব দাবি জানান। তিনি বলেন, এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের উপর জনগণ আস্থা হারাবে। তিনি অভিযোগ করেন, ওসমান হাদির হত্যাকাণ্ডকে মূল আলোচনার বাইরে ঠেলে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। হাদির রক্তের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি।
এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। ওসমান হাদির শপথ, তার রক্তের শপথ, তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। দেশে ফিরেই 27 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়া, জাতীয় পরিচয়পত্র সংগ্রহ সহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নীতি নির্ধারকরা আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গণজাগরণ সৃষ্টি হয়েছে। মবতন্ত্র সহ যে কোনো সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমনের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দেড় যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা এখন 25 ডিসেম্বরের অপেক্ষায় দিন গুনছেন। দলের শীর্ষ নেতা আগামী দিনের কাণ্ডারিকে বরণ করে নিতে চলছে নানা আয়োজন প্রস্তুতি। সম্বর্ধনা অনুষ্ঠান স্থল 300 ফিট এলাকার প্রস্তুতির সবশেষ অবস্থা দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেবে। রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই, এটা দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন। মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। এদিকে দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়া সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। এর আগে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানান বিএনপির এই নেতা। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। মবক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, সুস্থি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সরকার জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশের নির্বাচন চায়, যেখানে ভয় বা বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু সরকারের নয়, জনগণেরও দায়িত্ব। গণভোটে হ্যাঁ ভোট দিলে আগামী বহু বছর দেশ নিরাপদে চলবে বলেও জানান ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের চাবি আপনার হাতে স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 10টি গাড়ি সারা দেশে ঘুরে ঘুরে ভোটের প্রচারণা চালাবে। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে। আসেন, সামনে নির্বাচন, ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেন। এই নির্বাচনে কে জিতবে? আমাদের বাংলাদেশ জিতবে। উদ্বোধনকালে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ভোটাধিকার কারো দয়া নয়, অধিকার। জনগণ ঠিক করবে দেশের ভবিষ্যৎ কোন পথে চলবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক, এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি রয়েছে সরকারের। নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে কিছু বাড়তি চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসছে, সেইগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে আরও বেশি প্রস্তুতি নিতে হবে। এ নির্বাচনে দেশের মালিকানা জনগণ বুঝে নেবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। হাদিকে গুলি করা হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য। বাংলাদেশ তার জবাব কিভাবে দিয়েছে সেটা হাদির জানাজায় দেখেছেন। সো আই থিঙ্ক এখানে উত্তরটা আছে, কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না, ডেমোক্রেটিক ট্রানজিশন এবং ইলেকশন হবে। ভোট আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলে জানান উপদেষ্টারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের দিন এগিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। প্রার্থী ও ভোটারদের শঙ্কিত না হতে আশ্বস্ত করেছেন সিইসি। দেশে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছুটা সমস্যা হলেও এর কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটিং নিয়ে নির্বাচন কমিশনের কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। পরে সিইসি বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলার পর প্রবাসীদের জন্য ভোটের আয়োজন করা হচ্ছে। অভিজ্ঞতা না থাকায় সঠিকভাবে রেজিস্ট্রেশন করাটা কঠিন ছিল বলে স্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার। অতীতে তো এরকম অভিজ্ঞতা নাই। ধরেন ফর এক্সাম্পল মিডল ইস্টে যারা আছেন তারা প্রপারলি রেজিস্ট্রেশনটা করতে পারতেছিলেন না প্রথম, এখন অনেক সমস্যা সহজ হয়ে আসছে। আমরা ক্লারিফিকেশন দিয়েছি, যেখানে প্রবলেম হয়েছে আমাদের এক্সপার্টরা সেটা অ্যাড্রেস করেছেন। এখানে সাইবার অ্যাটাক হয়েছে, আমাদের এক্সপার্টরা অ্যাড্রেস করেছেন, কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। সিস্টেম ইজ ওয়ার্কিং এবং আমাদের তরফ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং এগুলো যাতে ফিক্স করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে করে ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পেরেছি। তার আশা, ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে, ভয় কেটে যাবে প্রার্থী ও ভোটারদের। আগামী 3 দিনের মধ্যে যদি আরও রেজিস্ট্রেশন হয় তাহলে আমাদের সন্তুষ্টি আর একটু বাড়বে, ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ, দেখবেন। আমরা তো কনফিডেন্ট আছি। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও পোস্টাল ভোটিং কার্যক্রম নিয়ে আশাবাদী ইসি। আগামী 3 দিনের মধ্যে প্রবাসী সবাইকে নিবন্ধন করার আহ্বান জানান সিইসি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এখন আর প্রতিবাদ মানববন্ধন নয়, অপশক্তিকে রুখে দিতে সরাসরি আন্দোলনে নামার তাগিদ দিয়েছেন তারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পত্রিকার সম্পাদক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা বলেন, সব অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে সরকারকে তাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার প্রতিবাদ জানাতেই এই যৌথ সংবাদ সম্মেলন করে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াপ ও সম্পাদক পরিষদ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, মানবাধিকার ও সংস্কৃতি কর্মীরা। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। অনির্বাচিত সরকারের শাসন করার যোগ্যতা, ক্ষমতা থাকে ততক্ষণ যখন তার নৈতিক বৈধতা থাকে। এই ঘটনার ভিতর দিয়ে বর্তমান সরকার তার নৈতিক বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে। আমার সরকারের কাছে প্রশ্ন, আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। অবশ্যই গণমাধ্যম স্বাধীনতা, মানুষের মৌলিক স্বাধীনতা, পুরো স্বাধীনতার যে পুরো সকল ক্ষেত্র আছে, পুরো
কাঠামোর আঘাতের সম্মুখীন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন এই ষড়যন্ত্রকারীদের রুখে দেবার উপযুক্ত সময়। একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবাদ মাধ্যমের উপর হামলার উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারের ভিতরে একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের আশঙ্কা জানান, পতিত সরকার নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটি চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। পতিত স্বৈরাচার তার সমস্ত শক্তি নিয়ে এখনো সক্রিয় আছে। দেশে এবং বিদেশে সব জায়গা থেকে বসেই তারা এই সমস্ত কাজগুলো করছেন। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় নোয়াব সভাপতি একে আজাদ বলেন, সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দায়িত্ব সরকারকে নিতে হবে। জনাব মাহবুজানাম এখানে আছেন, প্রথম আলোতে প্রথম আগুন দেওয়া হয় তখন উনি ভেবেছেন যে এরপরে প্রথম ডেইলি স্টারে যাবে, প্রথম আলো আগুনের পরে। উনি সরকারের এমন কোনো সংস্থা নাই, এমন কোনো ব্যক্তি নাই যাকে উনি অনুনয় বিনয় করেন নাই যে আপনারা ডেইলি স্টারের সামনে প্রোটেকশন দেন, কিন্তু উনি কোনো সাহায্য সাড়া পাননি। যখন পেয়েছেন পুরার পরে পেয়েছেন। সংবাদ সম্মেলন শেষে কারওয়ান বাজার সার্ক ফরার সামনে মানববন্ধন করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় সরাসরি জড়িত 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে সবাইকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তার হওয়া সবাই হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত মোট 31 জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। তবে হামলা না ঠেকানোর ব্যর্থতা নিতে রাজি নয় পুলিশ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, সহিংসতা এড়াতেই অ্যাকশনে যায়নি পুলিশ, তাদের মূল লক্ষ্য ছিল হতাহত এড়ানো। নগরবাসীকে নিরাপত্তা দিতে ডিএমপি সক্ষম বলেও দাবি করেন নজরুল ইসলাম। রাজনৈতিক সম্পৃক্ততা আমি খুঁজতে চাচ্ছি না, আমি চাচ্ছি এরা দুষ্কৃতিকারী, তারা আইন ভঙ্গ করছে, আইন নিজের হাতে তুলে নিছে। বাংলাদেশের প্রচলিত যে আইন, যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় তাদের বিচার নিশ্চিত করা হবে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক। সরকার ওসমান হাদির হামলাকারীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে সরকারকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সকালে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের পর আসিফ মাহমুদ এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে যারা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে চায় না। প্রতিটি ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকারও করেন এই জুলাই যোদ্ধা। আমরা শহীদ ওসমান হাদির মতো অবস্থা যেন আর কারো না হয় এবং এর মধ্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায়। এবং এই জায়গা থেকে শুধু আমি না, সকল প্রার্থীর জন্যই ঝুঁকির জায়গা থেকে যায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি, জানতে পেরেছি। ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানির জন্য আগামী 4 জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ঠিক করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান দমনে ছাত্র জনতার উপর
প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় 5 বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত 17 নভেম্বর তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 5 বছরের কারাদণ্ড দিয়েছিল। সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 4 জনে যাদেরকে গ্যাং অফ 4 নামে ডাকা হতো, তারা পরিকল্পনা করেছেন যে কিভাবে এই আন্দোলন দমনে, কোথায় কিভাবে অপারেশন হবে, কি অস্ত্র ব্যবহার হবে, কিভাবে হত্যা করা হবে। তারা জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এবং সেই জরুরি অবস্থা কার্যকর করার ব্যবস্থা করেছেন। ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশনা, পরিকল্পনা সবকিছু এই গ্যাং অফ 4 এর মাধ্যমে হয়েছে। আদালত সবকিছু দেখেছেন, শুনেছেন। আমরা আশা করছি ডিফেন্স সাইডের শুনানি শেষে এই আসামিগণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে এবং এরপরে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। নির্বাচিত হলে ঢাকা 7 আসনকে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। আর জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ জানান, সমাজ ও রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ তাদের দল। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেতে আলোচনায় আছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। মিজান শাহজাহানের আরও একটি রিপোর্ট। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল ও কোতোয়ালি নিয়ে সংসদীয় আসন ঢাকা 7। সামান্য বৃষ্টি হলেই এ এলাকার অধিকাংশ অলিগলি তলিয়ে যায়। লালবাগ থানার সামনে বয়ে যাওয়া এই বুড়িগঙ্গা নদী এখন মরা খাল। নদীটি দখল দূষণের হাত থেকে রক্ষা করা না গেলে মশার বংশবিস্তার ঠেকানো যাবে না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি ঢাকা 7 আসনের অলিগলি। বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেন, সব সমস্যার সমাধান করে নিরাপদ ঢাকা 7 গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। জনগণের ভোটের ব্যাপারে এত আগ্রহ, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক আগ্রহ যে ভোট এবার আমরা দিতে পারবো, স্বাধীন মতন ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। আসনটা যদি আমি সুন্দর করে ঢেলে সাজাতে পারি, আমার মনে হয় খুব ভালো হবে। এই আসনে নিয়মিত সভা সমাবেশ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন বিএনপি নেতা। তারা বলেন, দলের চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এই এলাকার জনগণের সাথে আমার যেহেতু একটি সম্পৃক্ততা আছে, জনগণ আমাকে ভালোবাসে, পছন্দ করে, সেই এলাকা ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি দল আমাকে ইনশাল্লাহ অবশ্যই মূল্যায়ন করবে। তারা অবশ্যই আমাদের মতো পরীক্ষিত ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করবে। হামলা মামলা পৌরখা নেতা যাকে বলা হয়, যদি আমাদের থেকে একজনকে নমিনেশন দিত, এই সিটটা বিএনপি সিট, ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে দানের শেষে আমি শতভাগ আশাবাদী যে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য। হয়তো বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত আমাদের যেই আবেদন বা আমাদের যে সিপি সে ঠিক মতো পৌঁছে নাই। জামাতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ জানান, ভোটারদের আশানুরূপ সাড়া পাচ্ছেন তিনি। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয়, তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করে প্রার্থীরা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যাবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নাটোর 2 আসনের রেল স্টেশনের সামনে আছেন সহকর্মী আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর রেল স্টেশনে। এটি নাটোর 2 আসনের অন্তর্ভুক্ত। এখানে মোট ভোটার 4,02,500 জন। আমরা এখন একটু স্থানীয় মানুষদের সাথে কথা বলবো এবং জানতে চাইবো এখানে নির্বাচনের হালচাল কেমন দেখছেন। সামনে তো নির্বাচনের আবহাওয়া খুব ভালো এখন এখানে। তরুণ ভোটার হিসেবে আমি চাইবো যারাই নতুন নেতৃত্ব দিবে তারা যেন আপনার নাটোরকে সুন্দর এবং সুশীল করার লক্ষ্যে কাজ করে। ইন্ডাস্ট্রি বলেন আর কৃষিকাজ বলেন, সব দিয়েই অত্যন্ত সম্ভাবনাময় একটি জায়গা হচ্ছে এই নাটোর। উপযুক্ত পরিবেশ পেলে এবং মানুষ যদি এই এলাকাটার প্রতি দৃষ্টি দেয়, তাহলে হয়তো এখানকার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি আছি নাটোর 2 আসনে। যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকা। দুর্বল বিকেন্দ্রীকরণ, শহরমুখী কর্মসংস্থানের প্রবণতা ও অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকামুখী 3 হুইলারের সংখ্যা দিন দিন বাড়ছে। এজন্য বাহনটিকে নীতিমালার আওতায় এনে তার যথাযথ বাস্তবায়ন এখন সময়ের দাবি। রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ব্যাটারি চালিত অটোরিকশার চ্যালেঞ্জ ও তা উত্তরণে করণীয় নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বক্তারা। এসব বাহন নিয়ন্ত্রণের সড়ক পরিবহন সংশ্লিষ্টদের
প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, 3 হুইলারের গতি নিয়ন্ত্রণে বিধি নিষেধ আরোপ করা, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এলাকাভিত্তিক সংখ্যা নির্ধারণ করা এবং আমদানিকৃত যন্ত্রাংশের ট্যাক্স বাড়ানোর তাগিদ দিয়েছে সিপিডি। এজন্য বিআরটি এর অধীনে ব্যাটারি চালিত রিকশার নিবন্ধন ও চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করারও সুপারিশ করেন তারা। নরসিংদী 1 আসনে বইছে নির্বাচনী আমেজ। দলীয় সভা, মতবিনিময়, উঠোন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আর জামায়াতে ইসলামের প্রার্থী ইব্রাহিম ভুইয়া, এছাড়া মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শওকত সরকার। ইয়াসিন রানার আরও একটি রিপোর্ট। নরসিংদী সদর মাধবদী নিয়ে গঠিত এই আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। তাই ভোটের সমীকরণে শ্রমিকরা রাখতে পারে বড় ভূমিকা। এছাড়া শিল্পপতি এবং মাধবদীর বাবুরহাটের কাপড় ব্যবসায়ীরাও বদলে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। যেই সরকারে আগে আসছে অথচ সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউই লাভবান না, কিন্তু আশা তো বারবার তারা দিয়েই গেছে, বলে ততটুকু কিন্তু করে না। আমরা 2টা ব্রিজ চাই, একটা 14 ব্রিজ, একটা আলোকবালি ব্রিজ। জনগণ অধীর আগ্রহ ছিল, সেই দিনটা আসছে। আমরাও আশাবাদী যে খুব একটা ভালো ভোট হবে। তফসিলের পর শোডাউন বন্ধ থাকলেও নানান উপায়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের আসনের নানা সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন হাত পাকা প্রতীকের প্রার্থী। ভোটাররা অপেক্ষায় আছে যে এইবার তারা ইসলামের পক্ষে ভোট দিবে। আমরা অনেক দেখছি, এবার ইসলামের পক্ষে আমরা থাকব এবং হাত পাকা মার্কাকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের প্রার্থী ইব্রাহিম ভুইয়া তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। মানুষের মাঠে ময়দানে যখন যাই, একটা কথাই বলে যে এবার ভোট আমরা যদি দিতে পারি, ভোট বিপ্লব হবে, আপনাদের বস্তা সালা দিয়ে নরসিংদীর ভাষায় ভোট নিতে হবে, একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা ইসলামের পক্ষে হবে, বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দলের রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয়। এই আসন থেকে 2005 সালে সংসদ সদস্য ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মিলাদ, উঠান বৈঠক ও দলীয় বৈঠক করে ভোটের মাঠ গোছাচ্ছেন তিনি। প্রতিশ্রুতি আমরা দিচ্ছি জনগণকে, আপনারা যদি জনগণের ম্যান্ডেট রায় পাই, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব জনগণ আমাদের অর্পণ করে, মানুষের কল্যাণে যে প্রতিশ্রুতি অঙ্গীকার যেটা করেছি, যে ওয়াদা আমরা করেছি, সেগুলো আমাদের যে ইশতেহারের মধ্যে আমরা নিয়ে আসতেছি, এগুলো অবশ্যই এগুলো আমরা বাস্তবায়ন করব। আগামীতে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা এই আসনের ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, নরসিংদী। দর্শক, ঢাকা 3 আসন কেরানীগঞ্জের কদমতলীতে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি কেরানীগঞ্জে। এরই ঢাকা 3 আসনের অন্তর্ভুক্ত। আমরা সারাদিন এই আসনটিতে ঘুরে দেখেছি। এই আসনটিতে কিন্তু তেমনভাবে কোনো প্রচারণার কাজ প্রার্থীরা চালাচ্ছেন না, যেহেতু বিধিনিষেধের কিছু ব্যাপার রয়েছে। তবে এলাকার যারা স্থানীয় মানুষরা আছে তারা কিন্তু আগামী নির্বাচন নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখবেন এবং এই এলাকার যে নদী দূষণ যে রোধ করতে পারবেন এবং সবচেয়ে বড় সমস্যা মাদকের বিরুদ্ধে যে কাজ করবেন, তাকে কিন্তু আগামী নির্বাচনে ভোট দিয়ে এলাকার মানুষরা জয়যুক্ত করবেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছেন 3.5 লাখেরও বেশি। বিপুল এই সংখ্যক ভোটারের এই আসনটিতে আপাতত সমস্যাই অনেক। ঢাকায় আসন পড়লেও ঢাকার মতো উন্নয়নশীল না এই আসনটি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নীতিকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্র উন্নয়ন নীতি ও ফারাক্কা চুক্তি নিয়ে প্রকাশিত 3টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ যখনই জিয়াউর রহমানের দেখানো পথ থেকে সরে গেছে তখনই বিপর্যয়ে পড়েছে। জিয়াউর রহমানের নীতি আদর্শকে ধারণ করেই বিএনপি দেশকে এগিয়ে নেবে। এবার অর্থ সংবাদ।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী 24শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব আয়োজিত 4 দিনব্যাপী আবাসন মেলা 2025। সিড্যাপ মিলনায়তনে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, এবারের মেলায় বিভিন্ন কোম্পানির 220টি স্টল থাকবে। টিকিটের মূল্য একবার প্রবেশের জন্য 50 এবং কয়েকবার প্রবেশের জন্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্ল্যাট বা প্লট ক্রেতাদের জন্য মেলায় বিশেষ অফারের পাশাপাশি নানা সুযোগ সুবিধা থাকবে বলেও জানান রিহাব নেতারা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। রিহাব আগামী 24 থেকে 27শে ডিসেম্বর 2025 তারিখে চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে আগারগাঁও ঢাকাতে রিহাব ফেয়ার 2025 আয়োজন করেছে। এবারের ফেয়ার স্টল থাকছে 220টি। যৌন নির্যাতন, পাচারের শিকার ও ঝুঁকিতে থাকা শিশুদের সরকারি সামাজিক সুরক্ষা সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীর ঢাকা গোল্ডেন ইন এ জাতীয় পর্যায়ের মানবাধিকার ভিত্তিক সংস্থা অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন দ্য ফ্রিডম ফান্ডের কান্ট্রি প্রতিনিধি খালেদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু। কর্মশালায় যৌন নির্যাতন ও পাচারের শিকার শিশুদের জন্য রেফারেল সেবা ব্যবস্থা এবং সমন্বিত মোবিলাইজেশন প্রক্রিয়া প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করা হয়। এবার জানিয়ে দিচ্ছে খেলার খবর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এ উদ্বোধনী অনুষ্ঠান থাকছে, তবে ঢাকার পরিবর্তে সেই অনুষ্ঠান হবে সিলেটে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে। বিএসজি এ আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। পরাগারমানের রিপোর্ট। বিপিএল শুরুর আগে মিরপুরে জমকালো আয়োজনে উদ্বোধন অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। নিরাপত্তা শঙ্কায় সেই অনুষ্ঠান বাতিল করা হয়। তবে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবি। ঢাকার পরিবর্তে ছোট্ট পরিসরে সিলেটে উদ্বোধন অনুষ্ঠান করবে গভর্নিং কাউন্সিল। বিএসজি আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেটের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে এমনটাই জানান ইফতেখার রহমান মিঠু। সিচুয়েশনটা একটু চ্যালেঞ্জিং, হ্যাঁ, তো আমাদের মানে এভরি আওয়ার প্ল্যানিং চেঞ্জ করতে হচ্ছে। সো 24 তারিখে যেহেতু আমরা ওপেনিং সেরেমনি করতে পারিনি, তো এখন আমাদের 26 তারিখে আমরা ম্যাচের দিনই ছোট করে করব। আবার ওই দিন জানেন যে শুক্রবার, তো সুতরাং 2:15-তে শুরু করতে হচ্ছে, সেই জন্য খেলাটা 3টার সময় করে দেওয়া হয়েছে। বিপিএল আয়োজনে একের পর এক চ্যালেঞ্জ সামলাতে হয়েছে গভর্নিং কাউন্সিলকে। ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টি সহ নানান কারণে প্রায় চাপ ও বিতর্কের মুখে পড়তে হয়েছে বিসিবিকে। সূচি পরিবর্তন এবং উদ্বোধনী ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। তবে অংশ নেয় 6টি দলই জোরে সোরে অনুশীলনে নেমেছে। ছোট্ট পরিসরে উদ্বোধন অনুষ্ঠান থাকলেও দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে বলে জানান মিঠু। প্রেসিডেন্ট সাহেব এবং স্পোর্টস সেক্রেটারি ওনারা ওপেন করবেন, সবার সাথে হ্যান্ডশেক করবেন এবং আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আর ইন বিটুইনে এই একটা গানের আঞ্চলিক সব গান নিয়ে একটা গানের অনুষ্ঠান হবে মাঠেই, যেটা ওই মাঠেই স্টেজ করে হবে। 26 ডিসেম্বর শুক্রবার সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার খেলা দিয়ে সিলেট থেকে শুরু হবে বিপিএল এর দ্বাদশ আসর। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। চ্যানেল 24-কে হারিয়ে বিএসজি এ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। এ নিয়ে টানা 2বার শিরোপা জিতল তারা। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে চ্যানেল 24-কে মাত্র 32 রানে গুটিয়ে দেয় চ্যানেল আই। জবাবে মাত্র 15 বলে ম্যাচ জিতে নেয় আগেরবারের চ্যাম্পিয়নরা। ফাইনালে সেরা হন চ্যাম্পিয়ন দলের সুব্রত গায়েন, আর টুর্নামেন্ট সেরা রানার্স আপ চ্যানেল 24-এর আদ্দিন সজীব। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ইশতিয়াক সাদেক। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু।
সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। হাদির হত্যাকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, করছেন না পদত্যাগ। দেশে ফিরলে তারেক রহমানকে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে। ওসমান হাদি হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালে হবে, জানালেন আইন উপদেষ্টা। হাদির রক্তের সঙ্গে কোনো আপোষ নয়, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সতর্ক বিএনপি, দেশে ফিরে 27 ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। ভোটের গাড়ি উদ্বোধনে প্রধান উপদেষ্টা, বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই সিসি। সংবাদ মাধ্যমের উপর হামলা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র, বলছে নাগরিক সমাজ। প্রতিবাদ মানববন্ধন নয়, মব সন্ত্রাস রুখে দেওয়ার আহ্বান। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।